whether a business idea is workable। এটা হচ্ছে তোমার একটা আইডিয়া যে তুমি ফিক্স করছো বা তুমি একটা রিকোয়ারমেন্ট যে ঠিক করতেছো ওটা কি তুমি ঠিকমতো আ কাজ করতে পারবা কিনা ওটাকে নিয়ে বা ওটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা কিনা? ওই জিনিসটা এনালাইজ করা হচ্ছে তোমার ফিজিবিলিটি এনালাইসিস। সো এটা কি আসলে করে তোমার কোনো লাভ আছে কিনা বা এই জিনিসটা আমরা কি এফোর্ড করতে পারবো কিনা? এই চিন্তাটা বা আমি এই জিনিসটা ডিটারমাইন করব যে আমি একটা রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা? এই জিনিসটা হচ্ছে আমার ফিজিবিলিটি এনালাইসিস। এটা আরেকটা ডেফিনিশন আছে, ইট ইস a preliminary evaluation of a business idea conducted for the purpose of determining whether the idea is worth pursuing। মিনিং হচ্ছে তুমি কোনো একটা বিজনেস আইডিয়া বা কোনো একটা বিজনেস রিকোয়ারমেন্ট যখন নিয়ে কাজ করবা, কোনো একটা বিজনেস রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করবা, ওই যে আইডিয়াটা তুমি সিলেক্ট করছো বা যে রিকোয়ারমেন্টটা সিলেক্ট করছো, এই আইডিয়াটা নিয়ে তুমি আগাবা কিনা? এই জিনিসটা ডিটারমাইন করবে হচ্ছে তোমার ফিজিবিলিটি এনালাইসিস। তুমি যদি তোমার এনালাইসিস করে মনে করো যে এটা ওয়ার্থ ইট বা আমি এটা করে বেনিফিট পাচ্ছি বা আমার এটা হচ্ছে অন্যান্য যে অল্টারনেটিভ আছে ওটার থেকে এই অপশনটা বেটার, তখন হচ্ছে আমি কি এটা পারসিউ করব। সো এই জিনিসটা হচ্ছে কি আমার ফিজিবিলিটি এনালাইসিস করবে আরকি। এক্সাম্পল হইতে পারে মনে করো তোমার একটা কলেজ আছে, কলেজের লাইব্রেরিতে হচ্ছে যে সিস্টেমটা আছে তুমি কম্পিউটারাইজ করতে যাচ্ছ। এখন এটা কম্পিউটারাইজ করার আগে তুমি তো মানে চিন্তা করছো আমি যে এটা কম্পিউটারাইজ করে ফেলবো বা ডিজিটাল করে ফেলবো চিন্তা করে তুমি সাথে, সাথে এটা ইমপ্লিমেন্ট করতে যাবে না। তুমি আগে চিন্তা করবা যে এটা কি আসলে ওয়ার্থ ইট হবে কিনা? যদি তোমার লাইব্রেরি অনেক ছোট হয়, তোমার লাইব্রেরিতে যদি জাস্ট ১০০ টা বই থাকে, তাহলে তুমি তো এটা অনলাইন ডিজিটালাইজ করে কোনো বেনিফিট নেই। কারণ ১০০ টা বই ট্র্যাক করা খুব হার্ড কিছু না। বাট তোমার লাইব্রেরিতে যদি মনে করো ১,০০০ টা বা ১০,০০০ টা বই থাকে, তখন তুমি চিন্তা করবে এটা ম্যানুয়ালি করার থেকে তো আমি কম্পিউটারাইজ করতে পারতেছি। ওইটা হইলে আমার এফোর্ট কম লাগতেছে। হয়তো আমার একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থাকবে এটা বানাইতে, বাট আমার পরে যেয়ে অনেক বেনিফিট পাবো। সো এই জিনিসটা যে তুমি এনালাইজ করবা। কিছু রিকোয়ারমেন্ট কে তুমি আ টেকনিক্যালি তুমি এটা করতে পারবা কিনা বা ইকোনমিক্যালি তুমি জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারবা কিনা। ওই জিনিসটার যে চিন্তাটা এটা হচ্ছে তোমার ফিজিবিলিটি এনালাইসিস। এটা কি বোঝা গেছে? যে ফিজিবিলিটি এনালাইসিস কি? স্যার আপনি কি কারো স্লাইড কোন শো করতেছেন? হ্যাঁ, স্ক্রিন কি দেখতেছো না? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা। হুম, এখন দেখতেছো? জি স্যার, এখন দেখতেছি। আচ্ছা, এতক্ষণ যেটা বলছো ওটা কি বুঝছিলা? না স্যার, বুঝিনি। ফিজিবিলিটি অ্যানালাইসিস হচ্ছে তুমি কোন একটা আইডিয়া বা কোন একটা রিকোয়ারমেন্ট যদি তুমি ধরো, ওই রিকোয়ারমেন্টটা নিয়ে তুমি আগাবা কিনা ওই জিনিসটা চিন্তা করাটা। সো লেটস সে তুমি একটা রিকোয়ারমেন্ট ধরতেছো, মনে করো তোমার একটা কলেজের যে এক্সাম্পলটা বলছি যে আমার একটা কলেজ আছে, আমার কলেজের লাইব্রেরি আছে। এখন ওই লাইব্রেরিতে যে বইগুলো আছে, ওই বইগুলো ট্র্যাক করার জন্য আমি কি ম্যানুয়াল সিস্টেম ফলো করব বা আমার মাথায় এই আইডিয়া আসছে যে আমি লাইব্রেরিতে যে বুকগুলো আছে ওগুলো ট্র্যাক করার জন্য আমি একটা ডিজিটাল সিস্টেম বানাবো আরকি ছোট। যেটা হচ্ছে আমার বই কোনটা কেউ নিছে কিনা, কেউ বড় করছে কিনা বা কেউ রিটার্ন করছে কিনা বা আমার কারেন্টলি কোন বইটা আছে আমার লাইব্রেরিতে। একটা ছোট একটা ওরকম সফটওয়্যার বানাতে চাচ্ছি। এখন এই আইডিয়াটা যে আমার মাথায় আসছে, আইডিয়াটা নিয়ে আমি আগাবো কিনা বা এটা আমি ইমপ্লিমেন্ট করব কিনা, এটা নিয়ে যে আমি চিন্তা করব যে আমার কিছু জিনিস চিন্তা করা লাগবে যে এই যে আইডিয়াটা আমি করতেছি এটা কি আদৌ ফিজিবল কিনা বা ইমপ্লিমেন্টেবল কিনা। আমি এটা ইমপ্লিমেন্ট করতে হইলে আমার যে এটার পিছে যে ইনভেস্টমেন্ট করতে হবে, যে টাকাটা দিতে হবে, এটা কি আমি এফোর্ড করতে পারবো কিনা? বা আমি যদি একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম বানাই, আমার যে লাইব্রেরিয়ানটা আছে ওর থেকে কি ওই টেকনিক্যাল স্কিল আছে কিনা যে ও এই সফটওয়্যারটা চালাইতে পারবে। এই জিনিসগুলো যে চিন্তা করতেছি বা এটা নিয়ে যে আমি আ কোন মেথড আমি আগাবো। আমি কি ম্যানুয়াল সিস্টেমে রেখে দিব নাকি আমি এটা ডিজিটালাইজ করব বা ডিজিটালাইজেশন এ কোন রিকোয়ারমেন্ট কে আমি ফোকাস দিব, এই জিনিসটা হচ্ছে আমি ফিজিবিলিটি এনালাইসিস এ করব আরকি। এটা কি বোঝা গেছে? যে কোন একটা রিকোয়ারমেন্ট এটা কি করা উচিত কিনা বা এটা করতে পারবো কিনা? এই জিনিসটা নিয়ে পারসিউ করা। এই জিনিসটা হচ্ছে তোমার ফিজিবিলিটি এনালাইসিস। এটা কি বুঝছো? কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো। হ্যালো? এটা কি বুঝতেছো? মানে কি বলছি এটা কি বোঝা গেছে? যে ফিজিবিলিটি এনালাইসিস কি? জি স্যার। হুম? জি স্যার, বাকিরা বুঝছি স্যার। সো যদি বুঝছি বুঝে স্যার। থাকো, এরপর হচ্ছে তোমার ফিজিবিলিটি এনালাইসিস এ আসার আগে আমার হচ্ছে আগের স্টেপে কি করছি আমরা ইনফরমেশন গ্যাদার করছি। এখন ইনফরমেশন গ্যাদার করে
আমরা হচ্ছে কিছু জিনিস ডিটারমাইন করছি। ফার্স্ট হচ্ছে আমার কারেন্ট সিস্টেমে কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা। তারপর আমি যে রিকোয়ারমেন্ট ওই যে সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন এর মধ্যে কিছু রিকোয়ারমেন্ট স্পেসিফাই করছি। ওই স্পেসিফাইড রিকোয়ারমেন্টের ডকুমেন্টটা আছে কিনা। তারপর হচ্ছে আমরা যে রিকোয়ারমেন্ট গুলো ফিক্স করতেছি ওটা তো নরমালি কনসেনসাস এর মাধ্যমে আমরা ওইটা অ্যাচিভ করি। ওই পুরা জিনিসটা একটা ডকুমেন্টেশন। সো আমরা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং ফেজ থেকে ৩ টা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে কারেন্ট যে সিস্টেমটা আছে ওটার কিছু ডেফিসিয়েন্সি আছে কিনা। লেটস সে আ আমি হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স নিচ্ছি। এখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি যদি ম্যানুয়ালি নিই, এটার কিছু ডেফিসিয়েন্সি থাকতে পারে। সেটা হচ্ছে আমি যদি ম্যানুয়ালি নিই, অ্যাটেন্ডেন্স কল করতে আমার ১০ মিনিট লাগতেছে বা ১৫ মিনিট লাগতেছে লেটস সে। সো আমার হচ্ছে তোমার এটাতে কিছু টাইম স্পেন্ড হচ্ছে। এখন কারেন্ট সিস্টেমে আমার একটা ক্লাস টাইম থেকে ১৫ মিনিট চলে যাচ্ছে অ্যাটেন্ডেন্সে। এখন এটা যদি আমি অটোমেটেড করে ফেলতাম, লেটস সে আমি আ এরকম করলাম যে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি। যারা এন্টার করবে ওদের টাইমটা অটোমেটিক্যালি এটা স্টোর হয়ে যাবে আমার ডেটাবেসে। তারপর ওখান থেকে হচ্ছে ওদের ক্লাস ডিউরেশন এ কতক্ষণ ছিল ১ ঘন্টা ছিল বা ওরা ১.৫ ঘন্টা ছিল। একটা থ্রেশহোল্ড দিয়ে আমি এটার বেসিসে ওদের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করে ফেলবো। সো এটা করলে আমার কি হচ্ছে? আমার যে ১০ মিনিটটা আগে ওয়েস্ট হইতো এটা এখন হবে না। সো কারেন্ট সিস্টেমে যে ডেফিসিয়েন্সিটা এটা হচ্ছে তুমি কি ইনফরমেশন গ্যাদারিং ফেজ এ তুমি এটা কালেক্ট করছো। তারপর হচ্ছে তুমি আ কয়েকজন মিলে আমরা টিচাররা বা স্টুডেন্টরা মিলে কোন একটা যদি রিকোয়ারমেন্ট আমাদের মনে হয় ইম্পোর্টেন্ট। এটা হচ্ছে আমরা একসাথে কথা বলে ওই রিকোয়ারমেন্ট রিচ করব যে লেটস আমরা সবাই মিলে মনে করতেছি যে এই টাইমে হচ্ছে অনলাইনে ক্লাস করার স্কোপটা ভালো। যেহেতু আমাদের অনেক বৃষ্টি পড়তেছে বা স্টুডেন্টরা আসতে পারতেছে না। এই জিনিসটা চিন্তা করে আমরা হচ্ছে কারেন্ট যে সিস্টেম আছে ম্যানুয়াল, ওই ম্যানুয়াল সিস্টেম থেকে সরে আমরা হচ্ছে অনলাইনে যাবো। সো ওইটার জন্য একটা কনসেনসাস এ রিচ করা বা আরো কিছু রিকোয়ারমেন্ট দিলাম। সবগুলো রিকোয়ারমেন্ট একটা ডকুমেন্টেশন করা। এটা হচ্ছে আমার কি এসআরএস ডকুমেন্ট আরকি। সো ইনফরমেশন গ্যাদারিং ফেজ এর পর আমরা হচ্ছে এই ৩ টা জিনিস করব। মানে এই ৩ টা জিনিস করে হচ্ছে আমরা ইনফরমেশন গ্যাদারিং স্টেপ থেকে নেক্সট ফেজ এ মুভ অন করব আরকি, যেটা ফিজিবিলিটি এনালাইসিস। এটা কি বুঝা গেছে? যে আমি হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো কালেক্ট করব। করে এখন হচ্ছে আমি ফিজিবিলিটি এনালাইসিস করব রিকোয়ারমেন্ট গুলার বা ডেফিসিয়েন্সি গুলার। দেখো এখানে তারপর হচ্ছে তোমার ফিজিবিলিটি এনালাইসিস মেইনলি ৩ টাইপের আছে। এক্সাম্পল দিয়ে যখন বুঝাবো তখন আরেকটু বেটার বুঝবো। এমনি তোমার মেইনলি ফিজিবিলিটি এনালাইসিস হচ্ছে ৩ রকম। একটা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি। টেকনিক্যাল ফিজিবিলিটি হচ্ছে আমি যে রিকোয়ারমেন্টটা ধরছি ওইটা টেকনিক্যালি ইমপ্লিমেন্ট করা পসিবল কিনা বা আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিম আছে ওদের ওই স্কিলটা বা ওই রিসোর্স আছে কিনা এই রিকোয়ারমেন্টটাকে ইমপ্লিমেন্ট করা। লেটস সে আমার একটা অনেক ছোট স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এই কনসেপ্টের মানে এই টপিকটার মেইন কাজটা কি যে আমাদের দৈনন্দিন কাজটাকে ইজিয়ার করার? টেকনিক্যাল ফিজিবিলিটি এনালাইসিস এর ফিজিবিলিটি জি এনালাইসিস এর স্যার। মেইন কাজ হচ্ছে তোমার ওই যে আমরা যে সফটওয়্যার ডেভেলপমেন্টে যাব, সফটওয়্যার ডেভেলপমেন্টের অনেকগুলো স্টেপ ছিল না? সো আমার কোন একটা রিকোয়ারমেন্ট যখন আমি ইউজার থেকে নিচ্ছি, লেটস সে আমি ইউজার থেকে ১০০ টা রিকোয়ারমেন্ট নিছি। তো ১০০ টা রিকোয়ারমেন্টের মধ্যে কোন রিকোয়ারমেন্ট এখন ইমপ্লিমেন্ট করা যাবে, ওই ফিজিবিলিটিটা এনালাইসিস করা। এখন তুমি যে ১০০ টা রিকোয়ারমেন্ট নিছো, সবগুলো তো ইমপ্লিমেন্ট করা নাও যাইতে পারে। লেটস সে আ একটা ছোট এক্সাম্পল যদি মনে করি যেটা ইমপ্লিমেন্ট করা যায় না। আ আচ্ছা লেটস সে এভাবে চিন্তা করি। মনে করো এই যে একটা অনলাইন লাইব্রেরি ম্যানেজমেন্ট বানাচ্ছি আমি ছোট একটা। ঠিক আছে? সো ওই লাইব্রেরি ম্যানেজমেন্টের কাজ হচ্ছে তোমার বইগুলা বা বুকের যে কোয়ান্টিটি আছে ওগুলা ট্র্যাক করা। ঠিক আছে? সো আমি ওটার একটা সিস্টেম বানাবো। এখন তুমি যখন রিকোয়ারমেন্ট কালেক্ট করছো, তোমাকে লাইব্রেরির যে ওনার আছে ও বলছে বুক ট্র্যাকিং এর পাশাপাশি আমরা চাচ্ছি তোমার ওই যেই এমপ্লয়ি আছে যে কম্পিউটারটাতে বসবে ওর অ্যাটেন্ডেন্সটাও ট্র্যাক করতে। ঠিক আছে? সেটা হচ্ছে আমার একটা রিকোয়ারমেন্ট। এখন এই রিকোয়ারমেন্টটা তুমি যে ইমপ্লিমেন্ট করবা, তুমি ধরে নিছো এই রিকোয়ারমেন্ট তুমি অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারো। ইজি ওয়ে হচ্ছে তুমি ওর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিবা। ঢুকতে সময় একবার ফিঙ্গারপ্রিন্ট দিবে এন্টার করতে, বের হওয়ার সময় আরেকবার ফিঙ্গারপ্রিন্ট দিবে। ঠিক আছে? আর আরো ওয়ে হইতে পারে তুমি হচ্ছে ও যখন ওই পিসিতে বসে কাজ করবে, যে বুক ট্র্যাকিং এর যে সফটওয়্যারটা ওটা তো একটা পিসিতে বসে চালানো লাগবে। তো ওই পিসিতেও যতক্ষণ কাজ করবে ওই জিনিসটা আমি ট্র্যাক করব। আর আমি হচ্ছে ওই পিসিতে আমি একটা ওয়েবক্যাম লাগাই দিব। ওয়েবক্যামে হচ্ছে ওকে আমি যতক্ষণ ডিটেক্ট করতে পারবো, মানুষটাকে আমি যতক্ষণ ডিটেক্ট করব আমি ততক্ষণ হচ্ছে ওর ওয়ার্কিং আওয়ার কাউন্ট করব। ঠিক আছে? সো একটা রিকোয়ারমেন্ট তো আমি অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারতেছি না? এই সিনারিওটা কি বুঝছো? জি স্যার। সো এখানে কোনটা নিয়ে তুমি আগাবা
এটা নিয়ে যে অ্যানালাইসিসটা এটা হচ্ছে তোমার ফিজিবিলিটি যে আমার মনে করো বাজেট অনেক কম, খুব বেশি বাজেট নেই, আমার বাজেট অনেক কম। সো আমি তখন হচ্ছে বায়োমেট্রিকটা দিয়ে করবো, কারণ এটা হচ্ছে আমি একটা ডিভাইস কিনে ওই বায়োমেট্রিকও যখন ফিঙ্গারপ্রিন্ট ওরটা রেজিস্টার করবে, ও ফিঙ্গারপ্রিন্টটা দিবে, ওটা হচ্ছে ওই টাইমটা অটোমেটিক্যালি তোমার ডেটাবেসে স্টোর হয়ে যাচ্ছে। তো এটা করতে তোমার খুব বেশি টাকাও খরচ হবে না বা টেকনিক্যাল খুব বেশি রিকোয়ারমেন্টও নেই। বাট তুমি যদি ওই ফেস ট্র্যাকিং একটা করো, ওইটার জন্য তোমার একটা দামি ওয়েবক্যাম লাগবে, তারপর ওকে হচ্ছে ওকে ট্র্যাক করা লাগবে। এখন এইসব ক্যামেরা দিয়ে তুমি যখন ট্র্যাক করবা কিছু সমস্যা ফেস করতে পারো। লেটস সে ও হচ্ছে ওর চেহারাটা যদি একটু এদিক সেদিক হয়, মনে করো ওই টাইমটা হয়তো ডিটেক্ট করে নাই। সো ওই সময় হচ্ছে তোমার কি যে কাজ করতেছে ওর জন্য তো এটা একটা সমস্যা যে ও ওয়ার্কিং আওয়ার ফিল আপ করতেছে, বাট ক্যামেরার সমস্যার জন্য হচ্ছে তুমি কি এটা ইমপ্লিমেন্ট করতে পারবা না বা এটা নিয়ে তোমার সমস্যা ফেস করতে হবে। তো তখন তুমি দেখতেছো তোমার কয়েকটা যে অল্টারনেটিভ আছে, 2-3টা অল্টারনেটিভের মধ্যে আমার সবচেয়ে বেস্ট অল্টারনেটিভ হচ্ছে বায়োমেট্রিকটা করা। সো যদি আমার ওইটাই বেস্ট অল্টারনেটিভ হয়, এটা যে আমি সিলেক্ট করব কিছু রিজনের বেসিসে সিলেক্ট করতেছি, ওই রিজনিংটা হচ্ছে আমার ফিজিবিলিটি অ্যানালাইসিস আর কি। এটা কি বোঝা গেছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন, এখানে কি অ্যাডমিন বলো। আর ইউজার কি fixed থাকবে নাকি চেঞ্জ করতে পারবো? মানে আমার যতটুকু প্রয়োজন বুঝি না, ততটুকু নিতে আরেকবার পারবো। কোশ্চেনটা করো তো এখানে। ইউজার আর অ্যাডমিন যে থাকবে, অ্যাডমিন প্যানেলে যারা থাকবে ওগুলো হুম কি হুম ফিক্সড থাকবে দুইটাই, নাকি ভেরিয়েবল হিসেবে মানে আমার যতটুকু কাজ করা দরকার ওইটা অনুযায়ী আমি চেঞ্জ করতে পারবো? ইউজার অ্যাডমিন বলতে কাকে বোঝাচ্ছ তুমি এখানে? মানে স্যার ধরেন আমি প্রজেক্ট পুরাটা মানে পুরা প্রসেস আমি করলাম, যে লাইব্রেরি ম্যানেজমেন্টের পুরা কন্ট্রোলিংটা আমি করতেছি, তার মানে আমি অ্যাডমিন। তো হুম। আমি একা করতে পারবো নাকি আমার সাথে আরো টিম সিলেক্ট ও, করে করতে পারবো মানে? এই জিনিসটা হচ্ছে এই যে বললাম তো, এই জিনিসটা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট থেকে আসবে। তুমি যে সফটওয়্যারটা বানাচ্ছ, এখন সফটওয়্যারটা মনে করো আমি বানাচ্ছি, আমি তো সফটওয়্যার আমার জন্য বানাবো না, নর্মালি তো আমি সফটওয়্যার একটা অর্গানাইজেশনের জন্য বানাবো। ঠিক আছে? আচ্ছা, তুমি লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার, তুমি তো একটা সফটওয়্যার ডেভেলপার, তুমি তো ওই লাইব্রেরিয়ান না যে এই জিনিসটা চালাবে। সো তোমার কাজ হচ্ছে সফটওয়্যারটা বিল্ড করা। এখন ওরা যদি রিকোয়ারমেন্ট দেয় যে আমার এই সফটওয়্যারটা হচ্ছে অ্যাডমিনও চালাতে পারবে, আর সাথে সাথে এমপ্লয় যে আছে ও তো চালাবেই, সাথে সাথে আমি অ্যাডমিন হিসেবে আমিও কোনো স্পেসিফিক ইউজের জন্য আমি চাইলে এটা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো। তো ও যদি এরকম রিকোয়ারমেন্ট দেয়, তখন তুমি সফটওয়্যারটা ওইভাবে বানাবা যে যে ইউজ করতেছে লাইব্রেরিয়ান ও ইউজ করতে পারবে, পাশাপাশি তুমি আরেকটা অ্যাডমিনের জন্য একটা আলাদা লগ ইন রাখলা যে অ্যাডমিন হিসেবে কেউ যদি সাইন ইন করে ও ওইভাবে ইউজ করতে পারবে। এটা কি বুঝা গেছে? মানে এটা হচ্ছে কে ইউজ জি স্যার। করবে না করবে এই জিনিসটা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট থেকে আসবে, আর এই কাজগুলো করবে যে অর্গানাইজেশনের জন্য তুমি সফটওয়্যার বানাচ্ছ ওরা। তুমি হচ্ছে এটা ইউজ করবা না, তুমি হচ্ছে সফটওয়্যারটা বিল্ড করবা। এখন ওই বিল্ড করার জন্য তোমার রিকোয়ারমেন্ট কালেক্ট করা লাগে, ফিজিবিলিটি অ্যানালাইসিস করা লাগে, ডিএফডি ডায়াগ্রাম ড্র করা লাগে, অনেকগুলো স্টেপ আছে। তার মধ্যে একটা স্টেপ হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস, যেটা এখন পড়াচ্ছি আর কি। সো এটার কাজ হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট গুলো ফিজিবল কিনা, আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা ওই জিনিসটা অ্যানালাইজ করা। ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। জি স্যার, ইসলাম। আমি কি আমার অ্যাটেন্ডেন্সটা এখন দিয়ে দিতে পারবো? আমার কিংসুক স্যারের ক্লাস চলছে অনলাইনে। কিংসুক স্যারের ক্লাস চলতে মানে? তুমি কি অন্য ব্যাচের? জি জি স্যার, আইএসডিটা আমার রিকোর্স তোমার আইডিটা বলে দাও। 1060। ওকে। স্যার যেতে পারবো? হ্যাঁ যেতে পারো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপর দেখো এখানে হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস 3 রকম দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে তোমার টেকনিক্যাল ফিজিবিলিটি। টেকনিক্যাল ফিজিবিলিটি হচ্ছে তুমি যে সফটওয়্যারটা বানাচ্ছ ওই সফটওয়্যারটা বানানোর মতো তোমার কোম্পানি থেকে ওই ইঞ্জিনিয়ারিং স্কিল আছে কিনা বা ওই রিসোর্স আছে কিনা এটা বানানোর জন্য। ওই যে লেটস সে আমরা বললাম যে ওই এমপ্লয়ি ট্র্যাকিং করব, এখন এমপ্লয়ি ট্র্যাকিং করার জন্য হচ্ছে তোমার ওয়েবক্যামের অ্যাক্সেস লাগবে, তারপর হচ্ছে তোমার একটা ওয়েবক্যাম লাগবে ভালো, বা একটা হচ্ছে তোমার ওটা লাগবে, কি বলে, বায়োমেট্রিক স্ক্যানার লাগবে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এখন তোমার রিসোর্স অনুযায়ী তুমি কোনটা ইমপ্লিমেন্ট করতে পারবা ওই জিনিসটা চিন্তা করো। এখন আমার যদি জাস্ট বায়োমেট্রিক স্ক্যানারটাই থাকে, আমার থেকে যদি ওয়েবক্যামের কেনার মতো টাকা না থাকে বা ওই অ্যাবিলিটি না থাকে, তখন তো আমি ওই প্রসেসে যাব না। আমি যাব যে ওই প্রসেসে যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো। সো আমি হচ্ছে কি তখন বায়োমেট্রিকে যাব। তো এটা হচ্ছে তোমার টেকনিক্যাল ফিজিবিলিটি অ্যানালাইসিস। এরপর হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটি। এটা হচ্ছে তোমার যে বাজেট, ওই বাজেট অনুযায়ী তুমি যেটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছ বা যে রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্ট করতে চাচ্ছ এটা কি ওয়ার্থ ইট কিনা। তুমি একটা রিকোয়ারমেন্ট এমন দিছো যেটা ইমপ্লিমেন্ট করতে তোমার বাজেট থেকে তোমার যে কস্টটা লাগবে ওই কস্টটা এক্সিড করে চলে যাবে। মানে তোমাকে যে টাকা দিছে, মনে করো তোমাকে সফটওয়্যার বিল্ড করতে দিছে 10,000 টাকা,
বাট তোমাকে এমন একটা রিকোয়ারমেন্ট দিছে, ওই রিকোয়ারমেন্টটা ইমপ্লিমেন্ট করতে তোমার লাগবে 15,000 টাকা। সো এমন রিকোয়ারমেন্টটা তুমি ইমপ্লিমেন্ট করবা না বা এটা তোমার জন্য ফিজিবল না। তো ফিজিবিলিটির বেসিসে চিন্তা করলে তুমি হচ্ছে ওই রিকোয়ারমেন্টটা বাদ দিতে পারো আরকি। যে এটা ইকোনমিক্যালি ফিজিবল না। এটা হচ্ছে তোমার ইকোনমিক ফিজিবিলিটি। লাস্ট হচ্ছে অর্গানাইজেশনাল ফিজিবিলিটি। এটা হচ্ছে তুমি যে অর্গানাইজেশনের জন্য এটা বানাচ্ছ, এটা ওদের জন্য জিনিসটা ফিজিবল কিনা বা ওরা এটা চালাতে পারবে কিনা। লেটস সে তুমি হচ্ছে উম অর্গানাইজেশনাল ফিজিবিলিটি না। যদি অর্গানাইজেশন ফিজিবিলিটি করি, লেটস সে তুমি একটা অর্গানাইজেশন চালাচ্ছ, ঠিক আছে? একটা প্রাইভেট অর্গানাইজেশন চালাচ্ছ। ওখানের মধ্যে তোমার অনেক রকমের তো কাজ আছে। মনে করো তোমার ওই অর্গানাইজেশনটা পুরাপুরি অটোমেট করতে চাচ্ছ। এখন অটোমেশন যে করবা, অটোমেশন করার জন্য তোমার ওখানে তো অনেক টাইপের এমপ্লয়ি আছে। তোমার হাই লেভেল এমপ্লয়ি আছে, আবার লো লেভেল এমপ্লয়ি আছে। লেটস সে তোমার পিয়ন আছে ওখানে। বা এখন পিয়নকে দিয়ে যদি তুমি কাজগুলো তুমি আ ডিজিটালাইজ করা যে সফটওয়্যারটা বানাইছো, ওইটা দিয়ে যদি কাজটা তুমি পিয়ন দিয়ে করাও, ও হচ্ছে কাজটা করতে পারবে না। বা যার টেকনিক্যাল অ্যাবিলিটি কম, ওকে দিয়ে তুমি হচ্ছে এই মডার্ন যে সিস্টেমটা, ওটা তুমি চালাইতে পারবে না। সো এটা তখন তোমার অর্গানাইজেশনের কিছু এমপ্লয়ির জন্য এটা ফিজিবল হবে না আরকি। বা ওই পুরা অর্গানাইজেশন কি ওই স্ট্রাকচারে যাইতে চাচ্ছে কিনা, ওই জিনিসটার এনালাইসিস, এটা হচ্ছে তোমার অর্গানাইজেশনাল ফিজিবিলিটি। এটা কি বুঝা গেছে? অর্গানাইজেশনাল ফিজিবিলিটি কি? জি এটা স্যার। এটা হচ্ছে তোমার যে ইউজাররা আছে ওরা সিস্টেমটাকে কি অ্যাকসেপ্ট করবে কিনা, এই জিনিসটার এনালাইসিসটা। যেমন একটা এক্সাম্পল হইতে পারে, আ মনে করো একটা হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছ। এখন নার্স যারা আছে ওরা হচ্ছে পেশেন্টের রুমে যায় হচ্ছে ওরা আ ওদের হচ্ছে হেলথটা ট্র্যাক রাখে যে মাঝে মধ্যে ওদেরকে ওষুধ দিছে কিনা, বা ওদের হচ্ছে আ প্রেশার যেটা আছে ওটা মেপে একটা শিটে লিখে। এখন ওরা হচ্ছে এখন এটাতে used to। এখন তুমি যদি এটাকে ডিজিটালাইজ করো, ওরা হচ্ছে একটা ট্যাব নিয়ে এই কাজটা করতে চাবে কিনা? ওরা কি ওই সিস্টেমটা অ্যাকসেপ্ট করার জন্য উইলিং কিনা? এই জিনিসটা এনালাইসিস হচ্ছে অর্গানাইজেশনাল ফিজিবিলিটি আরকি। এখানে আরো অনেক টাইপের আছে। একটা হচ্ছে এটা আরকি যে ওরা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে কিনা। বুঝা গেছে? ইন ডিটেইলস সামনে আবার বলতেছি। এখানে আরো আছে স্লাইড গুলো। যেমন তোমার টেকনিক্যাল ফিজিবিলিটি নিয়ে কিছু পয়েন্ট আছে যে তোমার টেকনিক্যাল ফিজিবিলিটি কিসের উপর ডিপেন্ড করবে? তোমার অ্যাপ্লিকেশনের ফ্যামিলিয়ারিটির উপর। লেটস সে তুমি আ তুমি হচ্ছে ই-কমার্স টাইপের কয়েকটা ওয়েবসাইট বানাইছো। মনে করো ২-৩ টা ওয়েবসাইট তোমার কোম্পানি বানাইছে। এখন 4th যখন একটা প্রজেক্ট এরকম আসবে, কেউ একজন তোমার কাছে আসছে যে আমার জন্য একটা ই-কমার্স ওয়েবসাইট বানায় দেন। তোমার এটা বানাইতে অনেক কম রিস্ক লাগবে আরকি, বা বানাইতে অনেক ইজি হবে। কারণ তোমার আগে ২-৩ বার এটা করছো কাজটা। তোমার এই টাইপের অ্যাপ্লিকেশন নিয়ে তোমার ফ্যামিলিয়ারিটি আছে। জিনিসটা করতে ইজি হবে আরকি। বাট তুমি এগুলো করতেছো, বাট আউট অফ নোহোয়্যার তোমাকে হচ্ছে আ একটা লেটস সে হুম এটা কি ছিল? কি টাইপের ছিল? ই-কমার্স ছিল। ই-কমার্সের জায়গায় তোমাকে মনে করো একটা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ওয়েবসাইট বানাইতে বলছে বা একটা সিস্টেম বানাইতে বলছে। সো ওইটা যখন বানাইতে যাবা, তোমার ওই ডোমেইন নিয়ে তোমার হয়তো নলেজ কম থাকতে পারে, বা ওই টাইপের কাজ নিয়ে তোমার আইডিয়া কম থাকতে পারে। সো তোমার যে অর্গানাইজেশন আছে, ওই অর্গানাইজেশন যে পরিমাণ টেকনিক্যাল নলেজ হোল্ড করে, ওই টেকনিক্যাল নলেজের সাথে তোমার নতুন প্রজেক্টেরটা নাও যাইতে পারে। ওই ক্ষেত্রে তুমি কি তোমার বিজনেস ডোমেইনের নলেজ না থাকলে তুমি হচ্ছে কি ওইটা বাদ দিতে পারো যে আমার এই ডোমেইনে যেহেতু নলেজ নেই, আমার এটার পিছে অনেক বেশি রিসোর্স কনজিউম করা লাগবে। তখন এটা আমার কি জিনিসটা আমার ইমপ্লিমেন্ট করা কি ফিজিবল হবে কিনা? এই এনালাইসিসটা হচ্ছে আমার টেকনিক্যাল ফিজিবিলিটি। এটা কি বুঝা গেছে? কনফিউশন থাকলে বলতে পারো। এখানে কিছু টাইপ আছে, যেমন ফ্যামিলিয়ারিটি উইথ টেকনোলজি। তুমি কারেন্ট যে টেকনোলজিটা ইউজ করতেছো, তুমি কি MERN স্ট্যাক ইউজ করতেছো নাকি PHP Laravel দিয়ে বানাচ্ছো? ওই যেটা নিয়ে কাজ করতেছো ওইটা নিয়ে নলেজ থাকা। তারপর হচ্ছে যে বিজনেস ডোমেইন এর জন্য বানাচ্ছো, তুমি যে হসপিটাল বিলিং সিস্টেম বানাবা, ওটা তোমার তাইলে হসপিটাল কিভাবে কাজ করে বা ওই ফিল্ডটা কিভাবে ওয়ার্ক করে ওটা নিয়ে নলেজ লাগবে। বা তুমি যদি একটা ট্রাক ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাও, তাহলে তোমার কি ট্রাকিং কোম্পানিগুলো কিভাবে চলে বা ওরা ডে টু ডে কিভাবে ওয়ার্ক করে, ওই জিনিসটা নিয়ে তোমার কি নলেজ থাকা লাগবে। তারপর হচ্ছে তোমার প্রজেক্টের সাইজ, তোমার প্রজেক্টটা কত বড়, কত ছোট, এত বড় প্রজেক্ট কি তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা কিনা। আ তোমার যদি মেম্বার কম থাকে, তোমার যদি অর্গানাইজেশন অনেক ছোট হয়, বাট তোমার প্রজেক্ট অনেক বেশি বড় হয়। তো তোমার যে পরিমাণ রিসোর্স আছে বা যে পরিমাণ মানুষ আছে ওইটার রেসপেক্টে আমার প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করা পসিবল কিনা। এই জিনিসটা হচ্ছে কি প্রজেক্ট সাইজ আরকি। সো ওইটার বেসিসে চিন্তা করা যে আমার যেই টেকনিক্যাল রিকোয়ারমেন্ট গুলো আছে ওইটার বেসিসে আমি কি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা। এই এনালাইসিসটা হচ্ছে আমার টেকনিক্যাল ফিজিবিলিটি।
তারপর হচ্ছে তোমার কম্প্যাটিবিলিটি। কম্প্যাটিবিলিটি হচ্ছে তোমার তুমি যে সিস্টেমটা বানাইতে চাচ্ছ, ওদের যদি কোনো এক্সিস্টিং সিস্টেম থাকে, ওইটার সাথে কম্প্যাটিবল কিনা বা ওইটার সাথে তুমি ইজিলি ইন্টিগ্রেট করতে পারবে কিনা, এটা হচ্ছে তোমার কি কম্প্যাটিবিলিটি। এটা কি বুঝে গেছে? কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো। একটু 15 টাকা। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে টেকনিক্যাল ফিজিবিলিটি নিয়ে? থাকলে বলতে পারো। কেউ কি আসো? ইয়েস স্যার। টেকনিক্যাল ফিজিবিলিটি বুঝে গেছে? জি স্যার। এরপর আসে তোমার ইকোনমিক ফিজিবিলিটি। ইকোনমিক ফিজিবিলিটি হচ্ছে তুমি যে জিনিসটা ইমপ্লিমেন্ট করতেছো ওইটা ইকোনমিক্যালি বেনিফিশিয়াল কিনা। এখন ওইটা বোঝার জন্য হচ্ছে তুমি ডেভেলপমেন্ট কস্ট গুলা দেখবা, তারপর তোমার অ্যানুয়াল অপারেশন কস্ট গুলা। ডেভেলপমেন্ট কস্ট হচ্ছে কি তোমার সিস্টেম বানাইতে যে কস্টটা লাগবে, তারপর অ্যানুয়াল অপারেশনাল কস্ট কি তুমি যদি যে সিস্টেমটা বানাইছো ওটা তো কিছু জিনিসের সাবস্ক্রিপশন নিতে পারো। মনে করো তুমি যে সফটওয়্যারটা বানাইছো ওটা কোথাও হোস্ট করতেছো, তো হোস্টিং এর জন্য তোমার মান্থলি একটা কস্ট যাবে, তারপর হচ্ছে তোমার মেইনটেনেন্স এর জন্য মান্থলি একটা কস্ট যাবে। সো এই কস্ট গুলো অ্যানালাইজ করা যে আমি কারেন্ট যে সিস্টেমটা আছে ওই সিস্টেমে আমার যে পরিমাণ কস্ট যাচ্ছে, এখন যে সিস্টেমটা বানাবো এটা কি পরিমাণ কস্ট স্পেন্ড করবে, বা আমার কারেন্ট সিস্টেমে যে প্রফিট করতেছি নতুন সিস্টেমে গেলে আমার কি প্রফিট আরো বেশি হবে কিনা কম হবে কিনা, এই জিনিসটা অ্যানালাইসিস করা হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটি আর কি। সো এটা তুমি ক্যাশ ফ্লো দেখে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখে, তারপর কস্ট বেনিফিট দেখে, অ্যানুয়াল বেনিফিট কত, তারপর এইসব ক্যালকুলেট করে করে হচ্ছে তুমি কি ইকোনমিক ফিজিবিলিটি ডিটারমাইন করতে পারবে আর কি। যেমন তোমার যদি একটা এখানে কিছু আচ্ছা এখানে 2 টাইপের বেনিফিট আছে। এটা কি এখানে লিখছি? লিখি নাই। এখানে বেনিফিট 2 রকমের আছে। একটা হচ্ছে ট্যানজিবল, আর একটা হচ্ছে ইনট্যানজিবল। ট্যানজিবল বেনিফিট হচ্ছে যে বেনিফিটটা তুমি ডিরেক্টলি পাবা। মনে করো তুমি এটা দেখবা, চোখে চোখে দেখবা। লেটস সে তুমি আগে যে ম্যানুয়াল সিস্টেম ছিল ওটাতে তোমার ইয়ারলি প্রফিট হইতো মনে করো 10,000 টাকা। বাট এখন যে সিস্টেমে তুমি শিফট করছো অটোমেশনে, এটাতে তুমি দেখতেছো তোমার ইয়ারলি প্রফিট বেড়ে এটা 15,000 টাকা হয়েছে। সো তোমার নেট প্রফিট আরো 5,000 টাকা বাড়ছে আর কি। এই জিনিসটা কি তুমি ডিরেক্টলি বুঝতেছো বা তুমি ক্যাশ ফ্লোতে এটা বুঝতেছো যে আমার টাকা বাড়ছে। এটা হচ্ছে তোমার কি ট্যানজিবল বেনিফিট। আর ইনট্যানজিবল বেনিফিট হচ্ছে যেটা তুমি দেখবা না, বাট এটার জন্য তোমার হচ্ছে কি তোমার হচ্ছে উম, তুমি অন্য মানে বেনিফিটটা তুমি ডিরেক্টলি পাবা না, বাট ইনডিরেক্টলি হচ্ছে তুমি কিছু বেনিফিট পাবা। লেটস সে তুমি এমন একটা সিস্টেম বানাইছো যেটা হচ্ছে তোমার কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়াইছে। এখন কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়াইলে নর্মালি কি হবে, অন্যান্য কাস্টমাররা তোমার এটা ইউজ করতে চাবে বা তোমার কোম্পানির ইমেজটা আরো ভালো হবে। সো এই জিনিসটা হচ্ছে কি তোমার ইনট্যানজিবল বেনিফিট আর কি, যে তুমি কোন একটা মনিটারি ভ্যালু পুট করতে পারবে না এটাতে, বাট তুমি হচ্ছে তোমার কি তোমার একটা ইমেজ বেটার হবে বা তোমার যে ইউজাররা আছে ওরা হচ্ছে একটা বেটার ফিল পাবে আর কি। এটা হচ্ছে তোমার ইনট্যানজিবল বেনিফিট। এটা কি বুঝা গেছে? ট্যানজিবল বেনিফিট কি, ইনট্যানজিবল বেনিফিট কি? কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। হ্যালো, আসো কেউ? জি স্যার আছি। বুঝতেছো নাকি এমনি আসো? বুঝতেছি স্যার, এগুলো একটু থিওরিটিক্যাল তো। স্যার মাথা মাঝে থেকে মাঝে স্যার। এরকম আর কি। বুঝি নাই, কিছু বলছিলে এর আগে? কিছু জিনিস ছুটে যাচ্ছে, কিছু জিনিস বুঝতেছি এরকম আর কি স্যার। যেগুলো ছুটে যাচ্ছে ওগুলো জিজ্ঞেস করো, তাহলে রিপিট করলাম। আচ্ছা স্যার। এরপর আসে তোমার অর্গানাইজেশনাল ফিজিবিলিটি। এটা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে তোমার যার জন্য তুমি সিস্টেমটা বানাচ্ছ ওরা সিস্টেমটা কি একসেপ্ট করবে কিনা, বা এটা তোমাদের ওই অর্গানাইজেশনে কত ইজিলি তুমি ইন্টিগ্রেট করতে পারবা। এই জিনিসটা হচ্ছে তোমার কি অর্গানাইজেশনাল ফিজিবিলিটি আর কি। সেটা অ্যাসেস করার কিছু ওয়ে আছে। তুমি স্টেক হোল্ডার অ্যানালাইসিস করতে পারো। স্টেক হোল্ডার অ্যানালাইসিস মানে হচ্ছে ওই যার জন্য তুমি সিস্টেমটা বানাচ্ছ ওদের যে স্টেক হোল্ডার আছে ওদেরকে তুমি অ্যানালাইজ করবে। যেমন তুমি যদি একটা হোস্টেলের জন্য বিলিং সিস্টেম বানাও, তাহলে তুমি স্টেক হোল্ডার কারা, এখানে যারা স্টুডেন্ট আছে ওরা, তারপর হচ্ছে যারা রান্না করতেছে ওরা, বা স্টাফ যারা আছে ওরা। এখন ওরা কি এটা ডেইলি ইউজ করতে পারবে কিনা, বা ওদেরকে আমি যদি একটা মিনিমাম ট্রেনিং দিয়ে দিই ওরা এটা ইউজ করে কেমন ফিল করবে, ওই জিনিসটা হচ্ছে তোমার কি অ্যানালাইজ করা হচ্ছে তোমার স্টেক হোল্ডার অ্যানালাইসিস আর কি।
আর স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট হচ্ছে তোমার যে অর্গানাইজেশন নিয়ে তুমি কাজ করতেছো ওদের যে গোলটা আছে বা ওদের যে স্ট্র্যাটেজি আছে বিজনেসের, ওই স্ট্র্যাটেজির সাথে তুমি যে সফটওয়্যারটা বানাচ্ছ ওইটা অ্যালাইন করতেছে কিনা, এই জিনিসটা হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট আর কি। তো অর্গানাইজেশনাল ফিজিবিলিটি হচ্ছে তুমি যেই অর্গানাইজেশনের জন্য বানাচ্ছ বা যে স্ট্রাকচারের জন্য বানাচ্ছ, ওই স্ট্রাকচারের জন্য তুমি যদি সিস্টেমটা বানাও, ওরা এটা ইউজ করতে হুম, ওরা এটা ইউজ করাটা বেটার মনে করবে কিনা বা ওরা এটা ইউজ করতে পারতেছে কিনা, এই জিনিসটা হচ্ছে অর্গানাইজেশনাল ফিজিবিলিটি। বা এটা ইউজ করে ওরা সাকসেসফুল হবে কিনা, এটার অ্যানালাইসিস হচ্ছে অর্গানাইজেশনাল ফিজিবিলিটি। এতটুকু কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি না থাকে এরপর হচ্ছে তোমার ফিজিবিলিটি অ্যানালাইসিসের স্টেপগুলো। তোমার ফিজিবিলিটি অ্যানালাইসিসে কিছু স্টেপ আছে। স্টেপ বাই স্টেপ যদি যাই, ফার্স্ট হচ্ছে তুমি ডেফিসিয়েন্সি গুলো নোট ডাউন করবা। কারেন্ট যে সিস্টেম আছে ওইটা ডেফিসিয়েন্সি গুলো লিখবা। লেটস সে একটা এক্সাম্পল হইতে পারে, মনে করো আমি একটা ইনভেন্টরি ট্র্যাকিং সিস্টেম বানাচ্ছি। ওখানে হচ্ছে ইনভেন্টরিটা হচ্ছে তুমি রিয়েল টাইমে ট্র্যাক করতে পারতেছো না। তো এটা হচ্ছে কি একটা ডেফিসিয়েন্সি, যে আমি ইনভেন্টরি গুলো ট্র্যাক করতেছি বাট এটা হচ্ছে রিয়েল টাইমে করতেছে না। তো এটা একটা ডেফিসিয়েন্সি। এরপর হচ্ছে আমি একটা গোল সেট আপ করবো, ওই ডেফিসিয়েন্সি রিমুভ করার জন্য একটা গোল সেট আপ করবো। তো আমার ইনভেন্টরি যদি আমি রিয়েল টাইমে ট্র্যাক করতে না পারি, আমি কি গোল সেট আপ করবো, যে আমি কারেন্ট যে ইনভেন্টরিটা আছে এটা হচ্ছে আমি রিয়েল টাইমে ট্র্যাক করব, এরকম একটা গোল সেট করব যে ট্র্যাক ইনভেন্টরি ইন রিয়েল টাইম। এটা কি বুঝে গেছে? নোট ডাউন এফিসিয়েন্সি, সেট গোল, স্টেপগুলো কি বুঝতেছো? হ্যালো, মাঝে মধ্যে একজন দুইজন রেসপন্ড করেও, হ্যাঁ নাহলে স্যার, মনে হবে কেউ নাই। জি স্যার। বুঝতেছি স্যার। সো এরপর হচ্ছে তোমার কোয়ান্টিফাই দ্য গোলস। তুমি যে গোলটা সেট করতেছো এটা ভেগ যেন না হয়, ওটা কোয়ান্টিফাই করা। যেমন আমি হচ্ছে ট্র্যাক দ্য ইনভেন্টরি ইন রিয়েল টাইম। এখন রিয়েল টাইমটা একটা ভেগ জিনিস। রিয়েল টাইম মানে কতক্ষণ, 30 সেকেন্ড, 1 মিনিট, কতক্ষণ এটা জানি না। তো এটা তুমি কোয়ান্টিফাই করে দিতে হবে যে আমরা ইনভেন্টরি ট্র্যাকিংটা হচ্ছে আমি প্রত্যেক 30 সেকেন্ড পর পর আপডেট করতে যাচ্ছি, বা আমার ইনভেন্টরি চেকিং টাইমটা হচ্ছে আমি 2 ঘন্টার জায়গায় আমি 15 মিনিটে নিয়ে আসবো। এই জিনিসটা হচ্ছে কি গোলকে কোয়ান্টিফাই করা, একটা ফিক্সড ভ্যালুতে নিয়ে আসা। তারপর হচ্ছে ফাইন্ডিং অল্টারনেটিভ সলিউশন। ফাইন্ডিং অল্টারনেটিভ সলিউশন হচ্ছে তুমি একটা ডেফিসিয়েন্সি বা একটা গোলকে মিট করার জন্য তুমি কিছু সলিউশন প্রপোজ করবে। এখন সলিউশন শুধু একটা দিবা না, কয়েকটা দেওয়ার ট্রাই করবে আর কি। 2-3টা সলিউশন দিয়ে ওর মধ্যে বেস্টটা ফাইন্ড আউট করা। তো এখন অল্টারনেটিভ বের করা লাগবে। লেটস সে আমি যে ইনভেন্টরি ট্র্যাকিং করব, এখন ইনভেন্টরি ট্র্যাকিং আমি অনেকভাবে করতে পারি। আমি হচ্ছে ওখানে বারকোড বসে বসে করতে পারি। সো বারকোড স্ক্যান করে করে একটা করার ওয়ে হচ্ছে অপশন এ, বা অপশন বি তে আমি রাখতে পারি ওখানে আরএফআইডি ট্যাগ দিয়ে করতে পারি। আরএফআইডি ট্যাগ নিয়ে তো আইডিয়া আছে নাকি? অনেকটা বারকোডের মতো, বাট এটা হচ্ছে তোমার আরেকটু বেটার আর কি। তুমি আরএফআইডি ট্যাগ অনেক দূরের থেকে তুমি জিনিসটা ট্যাগ করতে পারবা। আর জিনিসটা আরো বেশি লেস টাইম কনজিউমিং, কারণ টেকনোলজিটা অনেক ফাস্ট আর কি। সো আরএফআইডি ট্যাগ দিয়ে তুমি ট্র্যাক করতে পারবা, অর তুমি বারকোড দিয়ে ট্র্যাক করতে পারবা, অর তুমি হচ্ছে কি ম্যানুয়ালি করতে পারবা। বাট এটা হচ্ছে আরেকটু ইমপ্রুভ করলা প্রসেসটা, যে ম্যানুয়ালি আমি আগে খাতায় করতাম, এখন হচ্ছে মনে করো আমি স্প্রেডশিটে করবো, বা আমি হচ্ছে 2-3 জনকে দিয়ে স্প্রেডশিটে একটা চালাবো। সো 3টা অপশনে আমি এটা করতে পারতেছি। এটা কি বুঝা গেছে? যে আমি অল্টারনেটিভ বের করলাম 3টা। আমি ইনভেন্টরি রিয়েল টাইমে ট্র্যাক করতে চাচ্ছি, এটা হচ্ছে আমার গোল। তো এটার জন্য হচ্ছে আমি 3টা অপশন দিছি। অপশন এ হচ্ছে বারকোড স্ক্যানিং, অপশন বি হচ্ছে আমি আরএফআইডি ট্যাগ দিয়ে করব, অপশন সি হচ্ছে ম্যানুয়াল স্প্রেডশিট প্রসেস দিয়ে করব। কোনো সমস্যা এতটুক অল্টারনেটিভ ফাইন্ড আউট করা পর্যন্ত? নো স্যার। এরপর হচ্ছে আমরা ফিজিবিলিটি অ্যানালাইসিস করব। এখন ফিজিবিলিটি অ্যানালাইসিস কি? আমি যে অপশনগুলো প্রপোজ করছি ওই অপশনগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, বা আমার কোনটার কস্টিং কেমন যাবে, বা কোনটা করলে আমার বেনিফিট বেশি হবে, এই জিনিসটা হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস। তো এটা কেমনে করব? যে মনে করো আমি অপশন এ বারকোড স্ক্যানিং। এখন বারকোড স্ক্যানিং করতে মনে করো আমার $3000 স্পেন্ড হবে। আর আমাকে মনে করো ওভারঅল বাজেট দিছে $5000। ঠিক আছে? সো $5000 হচ্ছে আমার বাজেট। এখন আমি বারকোড স্ক্যানিং করলে আমার লাগবে $3000। আরএফআইডি দিয়ে যদি করি, আরএফআইডির জন্য আমার $8000 লাগবে। আর যদি আমি ওটা দিয়ে করি, স্প্রেডশিট দিয়ে করি, আমার কোনো কস্টই লাগবে না। ঠিক আছে? সো এই ৩টার মধ্যে আমি যদি ফিজিবিলিটি অ্যানালাইসিস করি, দেখবো যে আরএফআইডি দিয়ে আমি করতে পারবো না। কারণ এটা আমার বাজেট এক্সিড করতেছে। সো আমি এইটাকে আমি বাদ দিয়ে দিব, বা এটা হচ্ছে আমি র‍্যাংকিং এ একদম লাস্টে রাখবো। যে আমি কোন অপশন ইমপ্লিমেন্ট করতে পারবো, একটা র‍্যাংকিং দিব। যে এটা সবচেয়ে বেশি করা যাবে, বা এটা করলে সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে। এরকম একটা র‍্যাংকিং করব। সো ওই র‍্যাংকিং হচ্ছে মনে করো আমি যেহেতু আরএফআইডির কস্টিং ৮০০০ বলতেছি, ওটা হচ্ছে কি সবচেয়ে বেশি কস্টলি। তো ওইটা হচ্ছে আমার বাজেট এক্সিড করতেছে, ওটাকে আমি সবার লাস্টে রাখবো। এতটুকু বুঝা গেছে?
এরপর আমার আর ২ টা অপশন আছে। একটা হচ্ছে আমার বারকোড স্ক্যানিং, আরেকটা হচ্ছে আমার কি ম্যানুয়াল স্প্রেডশিট প্রসেস। এখন বারকোড স্ক্যানিং দিয়ে আমি দেখতেছি এটা আরো বেশি অ্যাকুরেট। কারণ আমি হচ্ছে বারকোড রিডার দিয়ে বারকোডগুলো একবার স্ক্যান করে গেলে আমার জিনিসটা অনেক ফাস্ট অটোমেটেড ওয়েতে অনেক ইজিলি হচ্ছে আমার ট্র্যাকিংটা করা যাচ্ছে। বাট স্প্রেডশিটে করলে ম্যানুয়ালি আমার দেখে তোমার বারকোডগুলো লিখতে হবে। তারপর হচ্ছে ওইটা কয় পিস আছে হাতে গুনে ওটা লিখতে হবে। তারপর তোমার কোনো একটা জিনিস ইনভেন্টরি থেকে বের হইলে তোমার এটা ম্যানুয়ালি দেখছো যে এটা বের হইছে। এরপর তোমার হচ্ছে ওটা স্প্রেডশিটে আপডেট করবা যে একটা জিনিস এতটাই বের হইছে। তো ওইটা হচ্ছে কি অনেক হ্যাসেলের আরকি বা অনেক কষ্টে তোমার এফোর্ট বেশি লাগবে ওটাতে। ওই হিসেবে তুমি যদি বারকোড স্ক্যানিং করো, বারকোড দিয়ে তুমি স্ক্যান করলে তোমার আইটেমটা কোন টাইমে যাচ্ছে, স্ক্যান যে টাইমে করছো ওই টাইমে মনে করো আইটেমটা এন্ট্রি হচ্ছে বা এক্সিট এর টাইমে তুমি আরেকবার স্ক্যান করছো। সো তখন তুমি ২ বার স্ক্যান করা মানে কি ওটা ইনভেন্টরি থেকে বের হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে তুমি কি জিনিসটা ফিজিবিলিটি এনালাইসিস করে তুমি দেখতেছো সবচেয়ে ফিজিবল হচ্ছে আমার বারকোড স্ক্যানিংটা আরকি। এটা দিয়ে করলে আমার সবচেয়ে ইজি হচ্ছে, সবচেয়ে বেশি বেনিফিট পাচ্ছি। সো এটা হচ্ছে আমার ফিজিবিলিটি এনালাইসিস। কোন অপশনটা সবচেয়ে ভালো, কোন অপশনটা খারাপ, কোন অপশনটা করতে পারবো না এটা ফাইন্ড আউট করা। এরপর হচ্ছে র‍্যাংকিং করা। ওই যে আমার বেস্ট অপশন হচ্ছে এখন কি বারকোড স্ক্যানিং, সেকেন্ড বেস্ট অপশন হচ্ছে স্প্রেডশিট, আর থার্ড বেস্ট অপশন হচ্ছে কি আরএফআইডি। এরপর হচ্ছে এটার বেসিস একটা প্রপোজাল ক্রিয়েট করা যে আমি কিভাবে আমি কোনটাকে র‍্যাংক 1 এ রাখছি, কোনটাকে র‍্যাংক 2 তে রাখছি, কেন রাখছি, রিজন গুলো সহ একটা কি ডকুমেন্টেশন ক্রিয়েট করা আরকি। তারপর এটা হচ্ছে তুমি কি ম্যানেজমেন্টকে দিবা। ম্যানেজমেন্ট এটা পড়ে যে যদি মনে করে অল ওকে তারপরে হচ্ছে এটা সাইন করে দিবা। তারপর আমরা হচ্ছে কি এভাবে আগাবো আরকি যে আমার বেস্ট অপশন যেহেতু এখন কি বারকোড স্ক্যানিং, আমি বারকোড স্ক্যানিং দিয়ে আমি আগাবো। এটা কি বুঝা গেছে? এই পোরশনে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। স্টেপস ইন ফিজিবিলিটি এনালাইসিস। Yes, sir. যদি বুঝে থাকো এরপর হচ্ছে তোমার ফিজিবিলিটি অ্যানালাইসিস এর এক্সাম্পল থাকবে একটা বড় একটা কেস স্টাডি করে দেখাবো। সো ফিজিবিলিটি অ্যানালাইসিস এ যে আমাদের স্টেপ একটা কি ছিল গোল আর সাব গোল ডিটারমাইন করা আর কি। গোল ডিটারমাইন করা একটা স্টেপ ছিল যে সেকেন্ড গোল স্টেপটা সেট গোলস। সো গোল সেট করার জন্য তোমার কিছু ক্রাইটেরিয়া আছে আর কি। এখানে ২ টা দিছে যে তোমার গোল সেট করতে হবে আর গোলের কিছু সাব গোল দেওয়া লাগে। মানে একটা গোল অ্যাচিভ করার জন্য কয়েকটা ছোট তুমি হচ্ছে কি অবজেক্টিভ দিয়ে দিবা আরকি যে আমি এটা ফিল আপ করলে, এটা ফিল আপ করলে, এটা ফিল আপ করলে আমার হচ্ছে এই গোলটা ফুলফিল হবে। তো কিছু গোল আর সাব গোল ডিফাইন করা। আর নরমালি আমি ট্রাই করব আমার যে গোলগুলো আমি সেট করব এটা যেন ভেগ না হয়। এটাকে যাতে আমি কোয়ান্টিফাই বা মেজারেবল করতে পারি। সো কোয়ান্টিফাই আর মেজার দ্য গোলস। আ সো এটার এক্সাম্পল কি হতে পারে? মনে করো এই যে আমি একটা বিলিং সিস্টেম বানাচ্ছি। এখন বিলিং সিস্টেমে আমি একটা গোল সেট করতে চাচ্ছি যে আমি প্রত্যেক মান্থে হচ্ছে আমি বিলিংটা দেখতে পারবো আরকি বা বিলিংটা আমি পাঠাতে পারবো। সো এখানে যদি আমি এটা বলি যে সেন্ড বিল সুন আফটার দ্য মান্থ এন্ডস। এটা বলা মানে কি আমার মাস শেষ হওয়ার সাথে আমি কি বিলটা সেন্ড করে দিব। এখন সুন বলতে কয়দিন বা কতক্ষণ এটা তুমি জানো না। সো এটা অনেক ভেগ আরকি। আমি যদি এটা কোয়ান্টিফাই করে বলে দেই যে সেন্ড বিল উইথিন 5 ডেজ অফ মান্থ এন্ড, তার মানে কি মান্থ শেষ হওয়ার ৫ দিনের মধ্যে তুমি বিলটা পাবা। তো তুমি একটা কোয়ান্টিফাইড গোল পাচ্ছ আরকি যে আমার ৫ দিনের মধ্যে এই জিনিসটা চলে আসা উচিত। এটা কি বোঝা গেছে? जी सर। এরপর হচ্ছে আমরা এটার কস্ট বেনিফিট এনালাইসিস করে এটা কি ইমপ্লিমেন্ট করা যাবে কিনা ওইটা এনালাইসিস করবো আরকি। সেটা হচ্ছে গোল কিভাবে সেট করবা। তো গোল সেট করা একটা আর এরপর হচ্ছে তুমি কিভাবে গোলগুলো সার্চ করবা। মানে তুমি যে গোল সেট করবা আমার এই গোলগুলো তুমি যে সেট করবা এটার কিছু ক্রাইটেরিয়া আছে। তুমি কিভাবে করতে পারো? একটা হচ্ছে তুমি মিসিং ফাংশন ফাইন্ড আউট করে যে আমার যে কারেন্ট সিস্টেমটা তুমি স্টাডি করছো, স্টাডি করে তো তুমি কিছু রিকোয়ারমেন্ট লিখছো বা কারেন্ট সিস্টেম নিয়ে তুমি একটা ডেসক্রিপশন লিখছো। ওই ডেসক্রিপশন থেকে হচ্ছে তুমি মিসিং ফাংশন গুলো আইডেন্টিফাই করবা। কোন জায়গায় যদি তোমার মনে হয় ওই সিস্টেমটা আনস্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স দিচ্ছে ওইটা নোট ডাউন করবা। ওইটাকে সলভ করা একটা গোল বানাবা। তারপর কোন জায়গায় যদি তুমি দেখো কস্টিং অনেক বেশি বেড়ে যাচ্ছে এই সিস্টেম ফলো করাতে, ওইটাকে সলভ করার জন্য একটা গোল সেট করতে পারো। ঠিক আছে? তো কারেন্ট যে ডেফিসিয়েন্সি আছে বা কারেন্ট যে সিস্টেমের সমস্যা আছে এটার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেওয়ার জন্য হচ্ছে কিছু গোল সেট করব। সো গোলের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এটা কোয়ান্টিফাইড হইতে হবে। তারপর কনস্ট্যান্ট এর মধ্যে এটা রিয়ালাইজেবল হইতে হবে যে তোমাকে যে অর্গানাইজেশন বা কনস্ট্যান্ট দিচ্ছে যে আমার বাজেট এত বা আমার রিসোর্স কনজাম্পশন এত। এই রিসোর্স এর মধ্যে তুমি এটা রিয়ালাইজ করতে পারবা কিনা। ওরকম করে গোল সেট আপ করতে পারবে। তুমি এমন কোনো আনরিয়ালিস্টিক গোল সেট করতে পারবে না যেটা তোমার কারেন্ট যে কনস্ট্যান্ট আছে ওটার
ওটা দিয়ে তুমি করতে পারবা না আরকি। মানে করতে পারবা না এমন কোনো গোল কখনো সেট করবা না। তারপর গোলের কিছু সাব গোল দিবা। তারপর গোল যেগুলো তুমি সেট করতেছো, এটা হচ্ছে তুমি সেট করার পর যারা স্টেক হোল্ডার আছে ওদের সাথে কথা বলে ওদেরকে এগ্রি করাইতে হবে যে আমি এগুলো নিয়ে কাজ করব। এটা হচ্ছে এগ্রিয়েবল করা। আর নরমালি তোমার গোল এমনভাবে বানাইতে হবে যেন এটা কি শুধু ডেফিসিয়েন্সি রিমুভ না করে কারেন্ট সিস্টেমের যে সমস্যাগুলো আছে ওগুলো যেন সলভ করে বা কারেন্ট সিস্টেমের যে প্রবলেম গুলো আছে ওগুলো যেন আইডেন্টিফাই করে সলভ করতে পারে আরকি। সো এখানে একটা কেস স্টাডির এক্সাম্পল দেওয়া আছে যে তোমাদের যে এই রাজা রামানের বই আছে ওটার চ্যাপ্টার 5 এ পাবা। ওই পিডিএফ টা একটু ওপেন করে দেখি ওখানে চ্যাপ্টার 5 আছে কিনা। যদি না থাকে বলিও আমি ছবি তুলে দিয়ে দিব আরকি আপলোড করে। ওখানে চ্যাপ্টার 5 এ হচ্ছে একটা কেস স্টাডি আছে একটা হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেমের। ওটা একটু পড়ি, ওটা পড়লে বুঝতে পারবে আরকি। ওখানে কি একটা হোস্টেলে কিভাবে ম্যানেজ করতেছে ওটার কিছু রিকোয়ারমেন্ট বা সিনারিও একটা দেওয়া আছে ওখানে। ওই সিনারিও থেকে এখানে হচ্ছে কিছু ডেফিসিয়েন্সি আইডেন্টিফাই করা হয়েছে আরকি। যে ওই সিনারিওতে তোমার কিছু মিসিং ফাংশনালিটি ছিল যে তোমার স্টোর যেটা ছিল, তোমার যে হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম ছিল। ওখানে একটা হোস্টেল ম্যানেজমেন্ট ছিল যেখানে হচ্ছে তোমার স্টুডেন্টরা ছিল, তারপর কুকস ছিল যারা রান্না করে, তারপর হচ্ছে তোমার স্টাফ ছিল যারা হচ্ছে এগুলা ট্র্যাক করতেছে, এই আরকি। সো এটার একটা হোস্টেল ম্যানেজমেন্ট একটা কেস স্টাডি ছিল। ওখানের মধ্যে কিছু তোমার মিসিং ফাংশন আইডেন্টিফাই করছে। যে ওখানে যে সিস্টেমটা ওরা দিছে ওই সিস্টেমের মধ্যে কিছু ফাংশনালিটি মিসিং ছিল। একটা হচ্ছে তোমার স্টোর যেটা ছিল বা যে হোস্টেল ম্যানেজমেন্টে যারা চালাতো এটা, ওরা হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট গুলো স্টোর করতো, ওরা হচ্ছে এটা ফোরকাস্ট করতো না। মানে তোমার হচ্ছে জিনিসটা হচ্ছে ওরা এরকম যে ওরা মান্থলি যেই বিলটা মান্থলি মনে করো তোমার হোস্টেল চালাইতে তোমার তো ফুড লাগবে। ওই ফুডটার একটা অ্যামাউন্ট আছে। এখন ওই অ্যামাউন্টটা হচ্ছে তুমি ধরে নিচ্ছ আমার ১০০ কেজি লাগবে। ১০০ কেজি চাউল লাগবে আমার ১০ দিনের জন্য। এটা হচ্ছে তোমার কি ওরা যে সানতাজের উপর বলতেছে। কোন কিছুর উপর ফোরকাস্ট করতে পারতেছে না। কারণ কি? ওদের এটা ডকুমেন্টেড নাই। তুমি যদি একটা সিস্টেম বানায় রাখতা যেটাতে প্রত্যেক মান্থে কতটুক রাইস কিনতেছে বা কতটুক তোমার ডাল লাগতেছে, মাংস লাগতেছে এগুলো যদি ট্র্যাক থাকতো, তাইলে ও হচ্ছে পরের মান্থে আগের রেকর্ড গুলো দেখে একটা ফোরকাস্ট দিতে পারতো যে গত ২ মাস যেহেতু ১০০-১১০ কেজির মতো গেছে তাইলে আমি ১০০ বা ১০৫ কেজির মতো চাউল এনে রাখি। এটা হচ্ছে আমি কি এই মান্থ চালাবো। সো তুমি হচ্ছে কি একটা ফোরকাস্ট পাবা। বাট তুমি কারেন্ট যে সিস্টেম ছিল ওদের ম্যানুয়াল যে সিস্টেমটা ছিল ওটাতে ওরা ফোরকাস্টিং করতে পারত না আরকি। তারপর হচ্ছে ওরা পারচেজ গুলো কম্বাইন করেনি। ওরা হচ্ছে যে অর্ডার গুলো করত। ওরা হচ্ছে যখন যেটা লাগতো ওইভাবে আনতো। মনে করো আ যারা মেসটা চালাচ্ছে বা হোস্টেলটা চালাচ্ছে ওরা হচ্ছে আ ধরে নিস ১০ দিনে ১০০ কেজি লাগবে, ১০০ কেজি মাংস লাগবে, ১০০ কেজি চাউল লাগবে, ১০ কেজি ডাল লাগবে। এরকম একটা প্ল্যান করে ওরা হচ্ছে কি ওটা নিয়ে আসছে আন্দাজ করে। সো একবার আনছে তারপর কয়েকদিন পর দেখতেছে ওরা আলু আনতে ভুলে গেছে। তো আলু আনতে গেল। এরকম করে তোমার বারবার যাওয়া লাগতেছে। সো এটা হচ্ছে তোমার কি কস্ট বাড়ায় দিচ্ছে আরকি। সো পারচেজ গুলো কম্বাইন করা নাই। এটা একটা মিসিং ফাংশনালিটি। আমি পারচেজ গুলো যদি একসাথে করাইতে পারি তাহলে আমার কি কস্ট অনেক সেভ হবে। তারপর আমার জিনিসটা ট্র্যাক করা অনেক ইজি হবে। এরপর হচ্ছে ডেইলি রেট ক্যালকুলেশনটা ওরা ফ্রিকোয়েন্টলি আপডেট করতো না। ওরা যেই দামে জিনিসটা কিনতো, ওই দামটা ওরা হচ্ছে রেগুলারলি আপডেট করতো না আরকি। কারণ কারেন্ট যে মার্কেটের রেটটা, মনে করো ডাল একদিন ৳১০ চলতেছে, একদিন ৳১৫ চলতেছে, একদিন ৳১৮ চলতেছে। সো ডেইলি যে ডেইলি যে তোমার কস্টিং পড়তেছে, ওই কস্টিংটা তো চেঞ্জ করতেছে। মনে করো ও মাসের শুরুতে ১০ কেজি ডাল আনছে, মাসের শেষে ১০ কেজি ডাল আনছে। এখন ২ টার কস্টিং তো ২ রকম হইতে পারে। এখন এটা যদি ওরা ট্র্যাক না করে, ওরা হচ্ছে কস্ট এনালাইসিস এর সময় সমস্যায় পড়বে। সো ওদের যে কারেন্ট সিস্টেম ছিল এটা হচ্ছে তোমার কি ডেইলি কস্টটা তোমার ক্যালকুলেট করতো না আরকি। তারপর হচ্ছে তোমার মেনুটা ঠিকমতো প্ল্যান করা ছিল না। এরপর হচ্ছে কিছু ডেফিসিয়েন্সি ছিল, ব্যাড পারফরম্যান্স ছিল। ওটা কি? ওরা যে বিলিংটা করতো এটা যেহেতু ম্যানুয়াল ছিল। ম্যানুয়াল হওয়াতে এটা খুব বেশি অ্যাকুরেট ছিল না। আর অনেক বেশি ফাস্টও হইতো না। অনেক টাইম কনজিউমিং ছিল। ঠিক আছে? ওই বিলটা বানাইতে ওদের টাইম লাগতো। মনে করো ৩ সপ্তাহ লাগতো, ৪ সপ্তাহ লাগতো। তো তোমার অনেক টাইম লাগতো আরকি। আর যেহেতু এটা মানুষ করতেছে, তোমার এরর থাকতেই পারে। তারপর স্টুডেন্ট বিলগুলা ঠিকমতো রেকর্ড করা থাকতো না। মনে করো স্টুডেন্ট একটা বিল বলছে যে আমি এ মাসে এতটুক খাইছি। বাট ওরা হচ্ছে এটা ২ পার্টিরই কোনো ফিক্সড ডকুমেন্টেশন নাই আরকি। সো একজন লিখতেছে একজন থেকে কোনো ট্র্যাক নাই। ওরকম হইলে কি একজন আরেকজনকে তোমার কি আ ওরা হচ্ছে ওটাকে কি বলে? ওয়ার্ডটা মাথায় আসতেছে না। প্রতারণা। প্রতারণার ইংলিশ কি? প্রতারণার ইংলিশ কি? আহ! কি দিয়ে একটা ওয়ার্ড ভুলে জি। গেছি। হুম, হুম, হুম।
প্রতারণার ইংলিশটা তো অনেক ইজি ছিল। মানে স্ক্যাম করতে পারবে না আরকি তখন। মনে করো বিলিং যারা বিলিং করতেছে ওরা হচ্ছে একটা স্টুডেন্টের জন্য লিখছে। মনে করো ওই স্টুডেন্টটা ওই মাসে হচ্ছে টোটাল ওই মাসে হচ্ছে ৫ কেজি খাইছে বা টোটাল হচ্ছে ও ৩০ দিন খাইছে আরকি। লেটস সে ৩০ দিন ওর জন্য ফুড ছিল। এখানে তো ডেইলি ফুড বানাচ্ছে। ও হচ্ছে ৩০ দিন কনজিউম করছে। বাট বিলিং এ দেখাচ্ছে তোমার আরো বেশি দেখাচ্ছে। ৩০ না মনে করো ২৫ দিন খাইছে। ঠিক আছে? ৫ দিন খায় নাই। বাট বিলিং করার সময় যারা বিল করছে ওরা হচ্ছে মনে করো বিলিং এ দেখাইছে ২৯ দিন খাইছে ও। সো ওর থেকে এক্সট্রা ৪ দিনের পে করতে হচ্ছে। সো এটার কোনো ডকুমেন্টেশন নাই। এখন ডকুমেন্টেশন নাই বলে কেউ কাউকে ওই প্রুফ নিয়ে যাইতেও পারবে না যে এটা সমস্যা। সো এখানে একটা আনস্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স পাচ্ছি যে ব্যাড পারফরম্যান্স যে এখানে একজনের থেকে পাওয়ার আছে, একজন থেকে পাওয়ার নাই। ওদের চেকিং করার কিছু নাই। তারপর হচ্ছে স্টোর ইস্যুস টু কুক সাবজেক্টিভলি। এটা হচ্ছে তোমার আ এটা হচ্ছে তোমার বাবুর্চির উপর যে কুক করতেছে ওর ইচ্ছা মতো হচ্ছে তোমার স্টোরটা চলতেছে বা ও আজকে চিন্তা করছে যে আমি শুধু ভাতই রান্না করবো, অন্য কিছু রান্না করব না। সো ও হচ্ছে ওইটার জন্য জিনিস আনতেছে বা ও চিন্তা করছে আজকে হচ্ছে শুধু মাংস রান্না করবে, অন্যান্য তরকারি ও রান্না করবে না। সো ও হচ্ছে আ জাস্ট কি মাংসের জন্য রিকোয়ারমেন্ট সেন্ড করছে। সো ওইটা হচ্ছে ওর কুক করতেছে। সো এটা তো কোনো ব্যালেন্স কিছু থাকতেছে না। তুমি যদি এটা আ অনলাইনে ট্র্যাক করতা, তাহলে তুমি হচ্ছে ওর থেকে একটা জব দিয়ে নিতে পারতে যে আ এই দিনে হচ্ছে জাস্ট এই জিনিসটা কুক হইছে কেন? তোমাকে তো সবকিছু রিসোর্স দেওয়া হইছে। তুমি আরো কয়েকটা আইটেম তো কুক করতে পারতা। করো নাই কেন? ওই জিনিসটা জবাব দিতে তখন থাকতো আরকি। বাট কারেন্ট যে সিস্টেমটা আছে এটা তো হচ্ছে কি ওই জিনিসটা নাই। বা ভেন্ডর মানে হচ্ছে যাদের থেকে ওরা জিনিস কিনতেছে। মনে করো মাছ, মাংস তুমি তো যখন একটা মেস চালাবা, তুমি তো একটা বাল্ক অ্যামাউন্ট এ কিনবা। ওইটা কোনো একজন থেকেই কিনবা। সো ওই যে ভেন্ডরটা ওকে তো তুমি ডেইলি টাকা দিবা না। আমি আজকে ১০ কেজি কিনছি ১০ কেজি টাকা দিয়ে দিব। কালকে ৫ কেজি কিনছি ৫ কেজি টাকা দিয়ে দিবো। এরকম নরমালি করে না আরকি। কারণ তোমার যেই মেসের যেই কাস্টমার নরমালি এটা হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্টরা হচ্ছে কি মান্থের এন্ডে টাকাটা পে করে আরকি। সো ওই টাকাটা ওরা না পাওয়া পর্যন্ত তো ওরা যেই বাজারগুলো করতেছে ওইটার পেমেন্ট করতে পারবে না। সো ভেন্ডরদেরকে পেমেন্ট যেটা করবে এটা হচ্ছে ওরা আস্তে ধীরে করে আরকি। মানে মান্থ শেষে করে। এখন মান্থ শেষে যদি ওদের বিল বানাইতেই ৩ সপ্তাহ লাগে, স্টুডেন্টদের থেকে টাকা তুলতে আরো ১ সপ্তাহ ২ সপ্তাহ লাগে। তখন ওদের কি এরকম বিল জমা হইতে থাকে আরকি বা এটা পে করতে অনেক টাইম লাগে। সো ভেন্ডরদেরকে তোমার পেমেন্ট করতে অনেক টাইম লাগে। ওরা আনস্যাটিসফাইড থাকে আরকি। আর যেহেতু এটা অনলাইনে ট্র্যাক করা যায় না, সো একেকজন একেক জায়গায় চুরি করতে পারে টাকা। সো তখন হচ্ছে তোমার একেক মাসে তোমার বিল একেক রকম আসতে পারে। এক মাসে মনে করো পুরা মেস চালাইতে হয়তো ৳১,০০,০০০ খরচ হইছে। নেক্সট মান্থেও দেখাচ্ছে ৳১,৩০,০০০ খরচ হচ্ছে। বাট এটার কোনো প্রপার ডকুমেন্টেশন নাই আরকি। আর তোমার কিছু বলারও নাই। কারণ তুমি হচ্ছে এটা কি অটোমেটেড কোনো সিস্টেম নাই। তো এটা হচ্ছে তোমার কি ব্যাড পারফরম্যান্স আরকি। এরপর তোমার ডেফিসিয়েন্সি হইতে পারে, তোমার অপারেশনাল কস্ট বাড়তে পারে। ওই যে তোমার তুমি যখন আ বাজারগুলো করতেছো, তুমি যে একবারে না করে তুমি যদি বারবার করো, তুমি মনে করো বাল্ক অ্যামাউন্ট এ কিনতে পারো। তুমি একটা জিনিস মনে করো চাউল তুমি ১ বস্তা নিয়ে তুমি হচ্ছে কয়েকদিন চালায় তুমি হচ্ছে এরপর ১০ দিন পর আবার নিলে আরেক বস্তা। এভাবে করে তুমি আগাচ্ছ। তখন হচ্ছে কি তুমি বাল্ক অ্যামাউন্ট এ যেহেতু কিনতেছো, তোমার দেখবা ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কম যাবে। এখন তুমি যদি ডেইলিটা ডেইলি কিনো, আজকে একটু কিনছো, কালকে একটু কিনছো, এর পরের দিন একটু কিনছো বা কোনো এক টাইমে তোমার তেল শেষ হয়ে গেছে, দোকানে যেয়ে তেল কিনতেছো। তো তুমি একটা রিটেইল স্টোর থেকে কিনলে তোমার যে পরিমাণ কস্ট যাবে, তুমি একটা হোলসেল মার্কেট থেকে নিলে আরো কম কস্ট পড়বে আরকি। আর তুমি বাল্ক অ্যামাউন্ট এ নিলে আরো কম কস্ট পড়বে। তোমার ট্রান্সপোর্টেশন কস্ট কমবে। সো ওই জিনিসটা তুমি ওই জায়গায় হচ্ছে তুমি কি কস্ট কমাইতে পারবা। সো এই ডেফিসিয়েন্সি টা তুমি আইডেন্টিফাই করতে পারছো আরকি। সো এখানে কেস স্টাডি করে এই কিছু ডেফিসিয়েন্সি গুলো আসছে। এখন আমার ফিজিবিলিটি এনালাইসিস করতে হইলে আমার কি করতে হবে? এই ডেফিসিয়েন্সি গুলোর থেকে হচ্ছে কি আমার কিছু গোল সেট আপ করতে হবে যে এগুলো সলভ কিভাবে করব। ঠিক আছে? সো এটা সলভ করার জন্য দেখো ৪ টা গোল ফিক্স করছে। ফার্স্ট গোল কি? যে আমি বিলিং এর যেটা বিলিং ম্যানেজমেন্ট এর জন্য আমি হচ্ছে স্টুডেন্টদেরকে বিল আমি হচ্ছে ৫ দিনের মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে আমি একটা গোল সেট করছি। সো এই গোলটা কি করবে আমার? এই গোলটা এই গোলটা হচ্ছে আমার কিছু ডেফিসিয়েন্সি কে আমার সলভ করবে আরকি। যেমন দেখো এখানে কিছু ডেফিসিয়েন্সি আছে। সেটা হচ্ছে এই যে এগুলো বিলিং নট অ্যাকুরেট, তারপর লার্জ ভেরিয়েশন ইন বিল, তারপর স্টুডেন্ট বিল নট রেকর্ডেড। এখানে যে সমস্যাগুলা, এই সমস্যাগুলো সলভ করবে কে? সেন্ড বিলিং টু স্টুডেন্টস উইথিন 5 ডেজ এট দ্য এন্ড অফ মান্থ। এই বিলিং সিস্টেম যদি আমি বানাইতে পারি, তাহলে হচ্ছে আমার কি ওই ডেফিসিয়েন্সি গুলো সলভ হবে আরকি। এটা কি বুঝা গেছে? এই গোলটা? জি স্যার। মানে আমি হচ্ছে এমনভাবে গোলগুলো সেট আপ করতেছি যেন আমার ডেফিসিয়েন্সি গুলো আমি সলভ করতে পারি। এটা কি বুঝছো? জি স্যার।
এটা যদি বুঝো, এরপর হচ্ছে আমার কই গেছে? তারপর হচ্ছে আমি আরেকটা গোল সেট আপ করছি, সেটা হচ্ছে কন্ট্রোল ইনভেন্টরি অফ আইটেমস ইন স্টোরস অ্যান্ড ইস্যুস টু কুকস টু ব্রিং ডাউন মেস বিল বাই 10%। এটা হচ্ছে আমার ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য আমি একটা গোল সেট আপ করছি। সেটা কি? আমার যেই আইটেমগুলো আমি কিনতেছি ইনভেন্টরির বা ওগুলো যে আমি কুককে দিচ্ছি, ওটা হচ্ছে আমি কি 10% এর মধ্যে নিয়ে আসবো। ঠিক আছে? এটা কি বুঝছো? নাকি আরেকভাবে বললে বেটার হয়? গোল ২ টা কি বুঝছো? মেইন গোল 1, মেইন গোল 2? মানে Yes. মেইন গোল 2 টা হচ্ছে আমি ইনভেন্টরি এমনভাবে কন্ট্রোল করব যেন আমার কি সবকিছু 10% এর মধ্যে থাকে আরকি। মনে করো আমি যে জিনিসগুলো কিনতেছি ওটা হচ্ছে আমার বাজেট আমার রিকোয়ারমেন্ট যতটুক তার থেকে 10% কম বেশি করে নিলাম। তাহলে হচ্ছে কি আমার ওয়েস্টেজ হবে না আরকি। মনে করো আমার মান্থলি ১০০ কেজি চাল লাগে। এখন আমি ১০০ কেজিটা কম বেশি হইতেই পারে। তো আমি ধরে নিলাম ১১০ কেজি যাইতে পারে। আমি 10% বাড়ায় ১১০ কেজি নিয়ে রাখলাম। তারপর আমি পুরা মান্থ চালাইলাম। কোন জায়গায় যদি কম হয় পরে আবার কিনলাম। সো এটা হচ্ছে কি আমি হিসাব করে কিনতেছি। এখন আমি যদি চিন্তা করি যে আমি ৩ মাসের চাউল ১ মাসেই কিনে ফেলবো, তখন তুমি হচ্ছে কি কস্ট ম্যানেজমেন্ট করতে তোমার সমস্যা হবে আরকি। তুমি ৩০০-৪০০ কেজি চাউল কিনে রাখলে তো হবে না। দেখবা কিছু ১ মাস ২ মাস পর কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে। সো তখন কি তোমার ওয়েস্টেজ হবে আরকি। সো ইনভেন্টরি এমনভাবে ম্যানেজ করব যেন কি এটা 10% এর মধ্যে রাখতে পারি আরকি। এরপর মেইন গোল আরেকটা হইতে পারে নিউট্রিশনাল কস্ট গুলা, নিউট্রিশনাল ডিমান্ডটা ঠিকমতো মেইনটেইন করা। তারপর নতুন মেনুর কস্ট যেটা আছে এটা কারেন্ট যে মেনুগুলো আছে ওইটার কাছাকাছি রাখা। সো এখানে মেইনলি হচ্ছে মেইন গোল 1 আর 2 নিয়ে হচ্ছে আমরা কাজ করব। এটা নিয়ে এক্সাম্পল গুলো দেখানো আরকি। তো মেইন গোল 1, 2 র আন্ডারে আমার ফার্স্ট কাজ কি মেইন গোল গুলাকে ইমপ্লিমেন্ট করতে কিছু সাব গোল ইমপ্লিমেন্ট করা। সো মেইন গোল হচ্ছে আমার কি স্টুডেন্টকে ৫ দিনের মধ্যে বিল দিব। এখন এই বিল দেওয়ার জন্য আমি কিছু সাব গোল সেট আপ করব যে এই গোলটা অ্যাচিভ করতে আমি কি করব? আমি হচ্ছে কারেন্ট যেই বিলগুলো আছে এটাকে আইটেমাইজ করে ফেলবো। আইটেমাইজ করব মানে ও হচ্ছে কোন দিন কি নিচ্ছে ওইটা হচ্ছে আইটেম আকারে শো করবে। ঠিক আছে? যে একটা স্টুডেন্ট আসছে ও হচ্ছে আজকে লাঞ্চের প্যাকেজের মধ্যে ভাত নিছে, মুরগি নিছে আর ডিম নিছে। সো এটা বিল করে ওর হচ্ছে ডেইলি এতটুক কস্ট আছে সেরকম একটা বিল ক্রিয়েট করে ফেলবো আরকি। ঠিক আছে? বা ও যদি কোনো একদিন এক্সট্রা মিল নেয়, ওর মিলের সাথে কারেন্ট যে মিলটা আছে ওটার সাথে +2 এড হবে। বা ও যদি মনে করো ২ দিন মিল না খায়, তো মিলের টাকাগুলো ওর কাছে ফেরত যাবে। ২ দিন না খেলে ২ দিনের টাকাটা ফেরত যাচ্ছে। সো এটা হচ্ছে কি একটা বিলের আইটেম হিসেবে দেখাবে যে ও 2 ডেজ অ্যাবসেন্ট, 2 ডেজ অ্যাবসেন্ট এর জন্য -$6 এরকম করে কমে যাবে। এটা কি বুঝা গেছে? যে বিলিং যে সিস্টেমটা আছে এটাকে আইটেমাইজ করবে। জি স্যার। এরপর হচ্ছে তোমার মান্থ টু মান্থ যে ভেরিয়েশনটা আছে এটা 5% এর মধ্যে রাখার ট্রাই করবে আরকি। যে ১ মান্থে যেই বিলিংটা আছে পরের মান্থে যদি এটা করে তখন হচ্ছে কি ভেরিয়েশনটা যেন 5% এর মধ্যে থাকে। তো এটা তোমার বিলিং সফটওয়্যার যদি থাকে ওইটা ট্র্যাক করা ইজি হবে আরকি। খুব বেশি হইলে পরের মান্থে তুমি হচ্ছে কি ওইভাবে কন্ট্রোল করবা। এরপর হচ্ছে বিলস নট পেইড উইথিন 10 ডেজ অফ ইস্যু ব্রট টু অ্যাটেনশন অফ স্ট্রিট ওয়ার্ডেন। এটা হচ্ছে তোমার স্টুডেন্টকে মনে করো তুমি ৫ দিনের মধ্যে বিলটা দিয়ে দিছো। এখন বিল যেটা দিছো এটা তো ও নিয়ে বসে থাকলে হবে না। ওর থেকে এটা পে করা লাগবে। এখন ১০ দিনের মধ্যে কেউ যদি পে না করে, ও হচ্ছে চিফ ওয়ার্ডেন বা যে চিফ ম্যানেজার আছে এটার ওর কাছে একটা নোটিফিকেশন যাবে যে XYZ স্টুডেন্টটা বিলটা পে করে নাই। তো এটা একটা কি অটোমেটিক রিপোর্ট জেনারেট করা। এটা করলে আমার বেনিফিট কি? আমার ওই যে বিলিং এর প্রবলেমটা সলভ হবে। লেট পেমেন্টেরটা স্টুডেন্ট আর করবে না। কারণ ওয়ার্ডেনের কাছে যদি মনে করো একটা নোটিশ যায়, ওয়ার্ডেন হয়তো অ্যাকশন নিবে যে স্টুডেন্টকে হয় মেস থেকে বাদ করে দিতে পারে, অর হচ্ছে ওকে ফাইন এড করে দিতে পারে। সো এই ভয়ে হচ্ছে কি স্টুডেন্টটা ১০ দিনের মধ্যে তোমার কি পেমেন্টটা করবে। আগে যেটা তোমার ট্র্যাক করতো না, কোনো কিছু ট্র্যাকিংই ছিল না। এখন তুমি যদি বিলগুলা ট্র্যাক করে স্টুডেন্টদেরকে আ একটা ডেডলাইন ফিক্স করে ওদের থেকে পেমেন্ট গুলা নাও। তখন কি তোমার সিস্টেমটা আরো স্মুথ হবে আরকি। আর তোমার যেই গোলটা তুমি ওটা অ্যাচিভ করতে পারবে আরকি। আর লাস্টলি হচ্ছে তোমার ডেইলি রেট গুলো আপডেট করা। সো এখানে তুমি যদি এইসব সাব গোল গুলো অ্যাচিভ করতে পারো, এইগুলো অ্যাচিভ করতে পারলে তোমার ডেফিসিয়েন্সি গুলো সলভ করবে আরকি। কোন ডেফিসিয়েন্সি সলভ করবে এটা নিচে লিখা আছে। যে ডেফিসিয়েন্সি 1.3, 2.1, 1.2, 2.5 আগে যে ডেফিসিয়েন্সি গুলো ছিল, ওই ডেফিসিয়েন্সি গুলো হচ্ছে এই সাব গোল গুলা সলভ করবে আরকি। এটা কি বুঝা গেছে? এটা কি বুঝছো? জি স্যার। এরপর তোমার হচ্ছে 2nd যে গোলটা সেট আপ করছিলা ওইটার জন্য কিছু সাব গোল দিছে আরকি যে তুমি ভেন্ডরদেরকে পেমেন্টটা ৫ দিনের মধ্যে যেন করে।
তারপর হচ্ছে তোমার পারচেজের জন্য যেন ৪ টা ট্রিপের বেশি না নেয়। তাহলে তখন তোমার কি ৪ টা ট্রিপের বেশি না নিলে তোমার হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্টে তুমি সেভ করতে পারবা। তারপর হচ্ছে তোমার কি কুকদেরকে তোমার 5 ডেইলি তুমি যেটা ক্যালকুলেট করতেছো, আমি ডেইলি এস্টিমেট করতেছি 10 কেজি চাউল লাগবে। তো ওই 10 কেজি চাউলের 5% কম বেশি করে দিতে পারবো। খুব বেশি যেন ওকে না দিই আরকি ইনভেন্টরি থেকে। তাহলে হচ্ছে কি আমার ইনভেন্টরি ম্যানেজমেন্টটা ঠিক মতো হবে। না হয় দেখবা কুক তুমি ১০০ কেজি কিনছো মাসের শুরুতে। কুক হচ্ছে ডেইলি লাগতেছে 10 কেজি। কুক হচ্ছে 15 কেজি নিয়ে 10 কেজি কুক করে 5 কেজি হচ্ছে বেচে দিচ্ছে। তখন হচ্ছে কি তোমার সমস্যাটা হবে আরকি তোমার কস্টের মধ্যে যাই সমস্যাটা ফেস করবা। সো তুমি যদি ওদেরকে যতটুকু রিকোয়ার্ড তার 5% এদিক সেদিক করে দাও তাইলে হচ্ছে কি রিকোয়ারমেন্ট অনুযায়ী ও স্পেন্ড করবে আরকি। তখন তোমার কি ওয়েস্টেজ হবে না। এটা কি বোঝা গেছে? সো আজকে হচ্ছে আপাতত এতটুক। তোমার একটা কেস স্টাডির তোমার একটা হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া আছে। এই হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা হচ্ছে কিছু ডেফিসিয়েন্সি আইডেন্টিফাই করছি। ওই ডেফিসিয়েন্সি গুলো সলভ করার জন্য কিছু গোল সেট আপ করছি। গোলগুলোর কিছু সাব গোল সেট আপ করছি। এখন এই সাব গোলগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমি যে স্টেপগুলা নিবো, ওটার জন্য কিছু সলিউশন প্রপোজ করবো যে অল্টারনেটিভ সলিউশন কি হইতে পারে। আমার যে কারেন্ট ম্যানুয়াল সিস্টেম আছে এটাকে আমি ইমপ্রুভ করতে পারি। তারপর হচ্ছে আমার এটাকে চাইলে আমি এইভাবে না করে আমি হচ্ছে একটা পিসি বেস সিস্টেমে চলে যেতে পারি। পিসি বেস সিস্টেমে গেলে আমার একটা পিসি লাগবে। তারপর ওই সিস্টেমটা চালানোর জন্য মানুষ লাগবে। বা আমি হচ্ছে কি একটা অনলাইন সিস্টেমে যাইতে পারি। তো আমি ৩ টা অপশন প্রপোজ করছি। এখন এই ৩ টা অপশনে কোনটা ইমপ্লিমেন্ট করতে পারবো, কোনটা পারবো না, ওইটার উপর কি একটা ফিজিবিলিটি এনালাইসিস চালাবো আরকি। ওটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখাবো যে কিভাবে এই ৩ টা সলিউশনের উপর আমরা ফিজিবিলিটি এনালাইসিস করে বেস্ট অপশনটা সিলেক্ট করব। এতটুকু কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে যেগুলো পড়াইছি? থাকলে বলতে না পারো। স্যার। যদি না থাকে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, একটু অ্যাটেন্ডেন্সে রেসপন্স করো।